নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আজকে গোটা বাংলার চোখ ছিল কিন্তু কলকাতা হাইকোর্টের 24 নম্বর রুমের দিকে। মোটামুটি সকলেই খাওয়া দাওয়া কাজকর্ম করে কমপ্লিট করে 3:30টার সময় ঠিক জাস্টিস অমৃতা সিনহার এজলাসের দিকে চোখ রেখেছিলেন সেখানকার লাইভ স্ট্রিমিং কী হতে চলেছে। এবং আমরা দেখলাম যে ডায়মন্ড হারবার পুরসভার একটি কেস হলো, সেই কেসটার রায় তিনি দিলেন এবং তারপরেই কিন্তু ইডি সিবিআইয়ের আইনজীবী যারা রয়েছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তরুণজ্যোতি তিওয়ারি, তারা সব একে একে আসতে শুরু করলেন। কেননা 3:30 হচ্ছে সেই মাহেন্দ্রক্ষণ যেখানে জাস্টিস অমৃতা সিনহা আজকে ইডির রিপোর্ট, সিবিআইয়ের রিপোর্ট নিয়ে আলোচনা করবেন। ভয়েস স্যাম্পল টেস্টিং নিয়ে কথা হবে, ইডি জয়েন্ট ডিরেক্টরের থাকার কথা রয়েছে, মেডিকেল ডিএসএআই যে মেডিকেল টিম রয়েছে তাদের সদস্যের থাকার কথা রয়েছে। সুতরাং জমজমাট মুসল পর্ব, ধুন্ধুমার পর্ব আজকে আদালতে হওয়ার কথা ছিল। এবং যেটা গতকাল আমি বলেছিলাম, যে ইঙ্গিতটা দিয়েছিলাম, যে সেটাই কিন্তু সত্যি হলো। শেষ পর্যন্ত লাইভ স্ট্রিমিং কিন্তু অফ করে দেওয়া হলো, প্রত্যাশিতভাবেই কিন্তু লাইভ স্ট্রিমিং অফ করে দেওয়া হলো। গতকালই কিন্তু যে শুনানি হয়েছিল সেখানে জাস্টিস অমৃতা সিনহা বলেছিলেন যে ইডির যিনি ডিরেক্টর আছেন তাকে কিন্তু থাকতে হবে। সেই মুহূর্তেই ইডির আইনজীবী দ্বিবেদী স্যার তিনি কিন্তু বলেন যে ডিরেক্টর তো একটু বিজি রয়েছেন, অন্য কেউ থাকলে হবে। তখন না না ঠিক আছে, জয়েন্ট ডিরেক্টর লেভেলের কেউ থাকলেও হবে এবং তাকে সশরীরে থাকতে হবে না, তিনি লাইভে যোগ দিলেও চলবে, কিন্তু তাকে থাকতে হবে। এবং ইএসআই হাসপাতালের যে মেডিকেল টিম গঠন করা হয়েছিল ইডির অনুরোধে, তাদের তরফ থেকে কিন্তু একজন ডাক্তারবাবুকে থাকতে হবে। এবং তখনই কিন্তু ইডির আইনজীবী প্রশ্ন তুলেছিলেন যে এটা কি লাইভ স্ট্রিমিং হবে, কেননা জয়েন্ট ডিরেক্টর যখন থাকছেন এটা কি লাইভ স্ট্রিমিং হবে। দুবার তিনি কোশ্চেনটা করেন। জাস্টিস সিনহা কিন্তু তখন বলেছিলেন যে ঠিক আছে, আগামীকালই সেটা দেখা যাবে। তিনি কিন্তু হবে হবে না কিচ্ছু বলেননি। এবং এই জায়গাটাতেই আমরা কিন্তু প্রশ্ন তুলেছিলাম যে তাহলে কি বড় কিছু হতে চলেছে। কেননা দেখুন, প্রথমত যখন ইডি জয়েন্ট ডিরেক্টর লেভেলের কাউকে থাকতে বলা হচ্ছে, তখন দুটো সম্ভাবনা আছে। এক, বড় কোনো পদক্ষেপ নিতে হবে এবং সেই জন্য তারা কতখানি প্রস্তুত রয়েছেন, কিভাবে সেই জিনিসটা ভাবছেন সেই সম্বন্ধে তার কাছ থেকে হাল হকিকত জেনে নেওয়া। এবং 2 নম্বর আরেকটা হতে পারে যে অকর্মণ্য অপদার্থ আপনাদের কর্মকর্তারা, আপনাদের যারা তদন্তকারী রয়েছে তাদের দ্বারা হবে না, তাদের সবাইকে হুট আউট করতে হবে, এই জন্য তাকে ডাকা হতে পারে। এবার দ্বিতীয় সম্ভাবনা খুবই কম। তার কারণ হচ্ছে ইডিকে তিনি যা বলেছিলেন ইডি কিন্তু তাই করেছে। ইডি 20 তারিখে আগে 12ই ডিসেম্বর তারা কিন্তু রিপোর্ট জমা করে দিয়েছে। এতদিন স্টাডি করার সময় পেয়েছেন। এবং ইডি যেটা বলেছিল যে আমরা কিন্তু অ্যাটাচমেন্ট স্টার্ট করেছি, সুতরাং সেই দিক থেকে কোনো রকম কোনো ইঙ্গিত দেননি। তো সেই জায়গা থেকে বড় কিছু হবে। তো এবার যেটা প্রশ্ন হচ্ছে যে তাহলে কি হচ্ছে সেখানে, বা কি হতে পারে। দেখুন, কি হচ্ছে বা কি হতে পারে সেটা তো যতক্ষণ পর্যন্ত না সেই শুনানিটা শেষ হচ্ছে বা সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছি, ততক্ষণ তো আপনাদের সামনে আপডেট দিতে পারবো না। তবে বিভিন্ন মানুষের সঙ্গে আমি কথা বললাম, তারা কিন্তু দুটো জায়গা খুব ইম্পর্টেন্ট বলে তুলে ধরছেন। নাম্বার 1 হচ্ছে কাকুর জায়গা। কাকুর ক্ষেত্রে যেটা ভয়েস স্যাম্পল টেস্টিংয়ের যে ব্যাপার রয়েছে সেই নিয়ে কিন্তু আজকে বড় সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ইএসআই তাকে নিয়ে আসার জন্য বা এই মেডিকেল টার্মের ব্যাপারটা কিন্তু জাস্টিস সিনহা বুঝতে চাইছেন। এবং সেই জায়গা থেকে কিন্তু পরবর্তী ক্ষেত্রে এসএসকেএম বা স্বাস্থ্যমন্ত্রক যাদের অঙ্গুলি হেলনে কোনো অসুস্থতা না থাকা সত্ত্বেও কার্যত ফেরেববাজি করে, ভাঁওতাবাজি করে এই কালীঘাটের কাকুকে, সুজয় কৃষ্ণ ভদ্রকে সেখানে আটকে রাখা হয়েছে এবং তার ভয়েস স্যাম্পল টেস্টিংটা নেওয়া থেকে আটকানো হচ্ছে। এটা তো রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, বৃহত্তর ষড়যন্ত্র। এই যে ভুরি কেস 120B কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ আমাদের নামে দেয় না, ইউটিউবারদের নামে, সাধারণ মানুষের নামে, বিরোধীদের নামে দেয় না, এই 120B তো এসএসকেএমের মধ্যে হচ্ছে। সেইটা নিয়ে কোনো রকম কোনো স্টেপ হবে কিনা সেই দিকে একটা নজর থাকবে। প্লাস এই কালীঘাটের কাকু এখানে থাকা মানে কীভাবে আটকানো হচ্ছে সেই পুরো ডিটেলসটাও কিন্তু সামনে আসবে। এবং সেক্ষেত্রে তাকে রাজ্যের বাইরে তিহারে নিয়ে যাওয়া হবে কিনা সেই সম্ভাবনাটা রয়েছে। এবং আমরা বারেবারই বলছিলাম যে ইডি কিন্তু তাকে তিহারে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা সেটা কিন্তু তাদের আইনজীবী টিম, আইনি মহল কিন্তু তাদেরকে জানিয়ে দিয়েছে কিভাবে কি প্রসিড করতে হবে। এবং এই কলকাতা হাইকোর্টের শুনানিটা তারা অপেক্ষা করছে, সেখান থেকে কোন গাইডলাইন আসে, কোন দিক নির্দেশে তাদেরকে যেতে হবে সেই জায়গাটা তারা অপেক্ষা করছে। এবং সেইখানে যদি পজিটিভ কিছু না হয় তারা কিন্তু সরাসরি সুপ্রিম কোর্টে বা দিল্লি হাইকোর্টে মুভ করতে পারে কালীঘাটের কাকুকে তিহার জেলে নিয়ে যাওয়ার
দেওয়ার জন্য। এটা তো কালীঘাটের কাকুর দিক, কেননা কালীঘাটের কাকু এমনিতে ফিনিশ, অন্য কোনো রকম কোনো কিছু ব্যাপার নেই। তার ভয়েস স্যাম্পল টেস্টিংটা আটকে রাখা হয়েছে। এই ভয়েস স্যাম্পল টেস্টিংটা কবে কিভাবে কোথায় হবে সেইটা নিয়ে একটা ব্যাপার রয়েছে, কিন্তু মূল যন্ত্রণাটা তো হচ্ছে ভণ্ড ভাইপোর। কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্টিং হয়ে গেলেই ভণ্ড ভাইপোর খেলা শেষ, তাকে তোলাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এটা কার্যত সকলেই নিশ্চিত হয়ে গেছে। সেই জন্য যত রকমের ভণ্ডামি পারে, যত রকমের বদমাইশি পারে করে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সেইটা করেও কি বাঁচতে পারবে? যেটা যেটা ইডির কথা বলছে অনেকেই, যারা বলছিলেন যে ইডি কি করছে, সত্যিই তো সেইভাবে তো কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছি না, এত প্রমাণ ইডির আছে কেন তুলে নিয়ে যাচ্ছে না? কিন্তু ইডি যেটা করছে ছোট্ট 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 করে, সেইটা কিন্তু মারাত্মক দিক করে রয়েছে। ইডি কভার করছেন দীর্ঘদিন ধরে। আমার এক সাংবাদিক বন্ধু, তার সঙ্গে আমার কালকে রাত্রে এটা নিয়ে দীর্ঘ আলোচনা হচ্ছিল, এবং প্রতিটি মানে সেমিকোলন ফুল স্টপ নিয়ে অবধি আমরা আলোচনা করেছি বলতে পারেন। তো সেই জায়গা থেকে তিনি যেগুলো বললেন সেগুলো কিন্তু মারাত্মক। তিনি বলেন, দেখুন ইডি যে মামলাটা করছে, এই মামলায় আপনাদের রাজ্যে অনেকেই বড় বড় ডায়লগ দেয় যে ফাঁসিতে ঝুলে যাব, কিন্তু ইডির মামলায় তো সাধারণত ফাঁসিতে ঝোলার ব্যাপার কোনো কিছু থাকে না। এটা যেটা হয় সেটা হচ্ছে জেল, এবং জেল মানেও হচ্ছে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড, এরকম শাস্তি নয়। শাস্তির যে পরিমাণটা সেটা ওই 3 থেকে 5 বছরের হয়, কিন্তু বিভিন্ন সেগমেন্টে যখন এই দুর্নীতিটা হয়, একজন যদি একাধিক করে তার শাস্তিটা কিন্তু সেইগুলো অ্যাড অন হতে থাকে। মানে ধরুন এই 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 কাজটা আপনি করেছেন, এই জন্য আপনার 7 বছরের জেল হবে। আর একটা অপরাধ আপনি করেছেন, তার জন্য 6 বছরের জেল হবে। আর একটা অপরাধ করেছেন, তার জন্য আপনার 3 বছরের জেল হবে। এটা এরকম নয় এই সব কটা সাজা একসঙ্গে ক্লাব হয়ে যাবে। এই 7 বছরের সাজার মেয়াদটা শেষ করার পর পরের সাজাটা করবেন। অর্থাৎ এক্ষেত্রে 3টে অপরাধ কেউ করে থাকলে 7 আর 6 13 আর 3 16 বছরের জেল কিন্তু তাকে ভোগ করতে হবে। এই ধরনের জিনিস একটা রয়েছে, এবং ইডি এখানে কেসটা যেভাবে সাজাচ্ছে, তাতে করে ওই ভণ্ড ভাইপো যদি জেলে ঢুকে একবার, মোটামুটি যখন বেরিয়ে আসবে মেয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সেরকম জায়গায় চলে যেতে পারে। এটা একটা দিক। এবার যেটা মেন দুটো জায়গা খুব খুব ইন্টারেস্টিং তিনি বললেন। একটা বললেন, দেখুন এই ভাইপো কিন্তু খুব চালাক, মানে নিজেকে খুব চালাক মনে করছিল, কিন্তু বেসিক্যালি অশিক্ষিত। এখন অশিক্ষিত যদি নিজেকে চালাক মনে করে, যেটা হওয়ার হয় সেটাই এই ক্ষেত্রে হচ্ছে। এখানে প্রবলেম 1 নম্বর হচ্ছে যে এই লিপস অ্যান্ড বাউন্স বলে যে কোম্পানিটি, সেই কোম্পানিটি দেখানো হচ্ছে যে তারা নাকি কি মেধা দিয়েছে, অন্য কাউকে কনসালটেন্সি দিয়েছে, অন্য কাউকে ব্যবসায়িক বুদ্ধি দিয়েছে, এবং সেই জন্য তারা মোটা টাকা ফিস দিয়েছে। এখন এরকম 4টে কোম্পানি আইডেন্টিফাই হয়েছে। এখন বছরে আপনি 96 লক্ষ টাকা, প্রায় 1 কোটি টাকার কাছাকাছি দিচ্ছেন, মানে মাসে 8 লক্ষ করে টাকা দিচ্ছেন। এবার এই যে টাকা দেওয়া কোম্পানি আর যে টাকা যে কোম্পানিটা পাচ্ছে, তাই সেই কোম্পানি, দুটো কোম্পানিতেই একটা লোক কমন, মানে এই লোকই টাকা দিচ্ছে, এই লোকই টাকা নিচ্ছে। তাহলে এই লোকটাই যখন দুটো কোম্পানিতে যুক্ত আছে, মেধাটা বা কনসালটেন্সিটা তো সেই লোকটাই দিতে পারতো। কনসালটেন্সি ফিটা কেন দেওয়া হচ্ছে? 2 নম্বর, কি কনসালটেন্সি দেওয়া হয়েছে? আমি আপনাকে গিয়ে চুপি চুপি বলে দিলাম, এরকম তো হবে না। এই ধরনের কনসালটেন্সি হলে তার প্রুফ থাকে, তার জন্য এক্সপার্টাইজ থাকে। কোন সেই এক্সপার্টাইজ কি দিয়েছে, কি ডকুমেন্ট আছে সেটা দেখান। কে এটা নিয়ে পরামর্শটা করেছে সেই কোম্পানি দেখান। এই জায়গাগুলো কিন্তু ডিটেলসে খতিয়ে দেখা হবে। এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু 4টে এরকম কোম্পানি যাদের কাছ থেকে এই লিপস অ্যান্ড বাউন্স কনসালটেন্সি ফি নিয়েছে, সেই 4টে কোম্পানিকেই কিন্তু ডাকা হয়েছে, এবং তাদেরকে এখন প্রমাণ দিতে হবে যে তারা কি কনসালটেন্সি পেয়েছে, এবং সেই জন্য তারা এই মোটা টাকা ফিটা দিয়েছে। যদি তারা সেটা দিতে না পারে, তাহলে কিন্তু তাদেরকে স্বীকার করে নিতে হবে কোন বৃহত্তর চাপের ক্ষেত্রে, কোন প্রভাবশালীর প্রভাবের ক্ষেত্রে, কোন পলিটিক্যাল প্রেশারের ক্ষেত্রে, কোন প্রশাসনিক চাপের ক্ষেত্রে তাদেরকে এই টাকাটা দিতে হয়েছিল, এবং তারা যে সেই টাকাটা দিয়েছিল তার বদলে তারা কি ফ্যাসিলিটি পেয়েছিল। এই যে জায়গাগুলো আছে, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। এর পাশাপাশি একটা জায়গা কালকে যেটা ইডি বলেছে, তারা কিন্তু বলেছে অফিসিয়ালি, আমরা 8টা অ্যাকাউন্ট ফ্রিজ করেছি যার মূল্য এই 7.5 কোটি টাকার মতো। এখন যে তালিকাটা ইডি দিয়েছে, সেখানে কিন্তু এখনও যেটাকে আমরা অ্যাসেট বলে সাধারণত মনে করি, মানে ধরুন এই সোনা দানা টাকা পয়সা এই সংক্রান্ত কোনো হিসেব, কোনো নথি কিন্তু তারা এখনও অফিসিয়ালি দেয়নি। ওই মুখ বন্ধ খামে কী আছে জানি না, কিন্তু যে নথিটা তারা দিয়েছে সেটা হচ্ছে ওই বিষয় আশয় সংক্রান্ত, অর্থাৎ কোনো প্লট বা কোনো ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, এই ধরনের সম্পত্তি রয়েছে যেটার পরিমাণটা ওই 7.5 কোটি টাকা,
জানানো হয়েছে। সুতরাং এইগুলো জানিয়ে রাখা হয়েছে মানে যেটা অ্যাকচুয়াল প্রপার্টি সেই জায়গাটা কিন্তু ওপেন রাখা হয়েছে, সেই সম্বন্ধে আদালতের কাছ থেকে ইডি দিক নির্দেশ নিতে পারে। এবার আর একটা খুব ইম্পর্টেন্ট জায়গা যেটা ওই বন্ধু বলছিলেন, তিনি বলছিলেন যে ইডি এখানে কিন্তু একদম জেনে বুঝে যে প্রেস স্টেটমেন্টটা দিয়েছিলেন, যার পর থেকেই কিন্তু সামগ্রিকভাবে বিতর্কতা শুরু হয়েছে এবং আমরা দেখলাম ব্যানার্জি পরিবার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সেখানে জড়িয়ে গেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটা নিয়ে কথা বলছেন। সেই জায়গাটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। তিনি রয়েছেন সিইও রোলে এবং এই কোম্পানিটি ডুবিয়াস ট্রানজাকশান করেছে, সন্দেহজনক ট্রানজাকশান করেছে। সুতরাং সেইখানে যদি সত্যিই প্রমাণিত হয় যে এখানে এই সন্দেহজনক ট্রানজ্যাকশান হয়েছে এবং এই ট্রানজ্যাকশানের পিছনে অন্য কোনো জায়গা রয়েছে, তাহলে কিন্তু সিও হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর দায় এড়াতে পারবেন না। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবেন কি হবেন না সেটা আদালত বিচার করবে, কিন্তু এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা জড়িয়ে গেল, তিনি কিন্তু নিজেকে এবার ডিফেন্ড করতে হবে তাকে, এই একটা জায়গা রয়েছে। আর একটা জায়গা অনেকেই কথা বলছিলেন, এটা নিয়েও আমি খোঁজ নিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো লিপস অ্যান্ড বাউন্সের সিইও রয়েছেন, সুতরাং তিনি লাভজনক সংস্থার পদে রয়েছেন, তার সাংসদ পদ কেন খারিজ হয়ে যাচ্ছে না? দেখুন, এই বিতর্কটা প্রথম মাথাচাড়া দিয়েছিল যখন সোনিয়া গান্ধীকে নিয়ে, তিনি রাজীব গান্ধী ফাউন্ডেশনের চেয়ারপারসন পোস্টে ছিলেন এবং সেই জায়গা থেকে বিতর্ক হয় এবং এই জায়গা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের সুনির্দিষ্ট রায় আছে। সেখানে কি বলা হয়েছে? সেখানে যেটা বলা হয়েছে যে কেউ সরকারি পদে, মানে কোনো যে এই লাভজনক পদটা সেটা সরকারি পদ হলে সেক্ষেত্রে তার সাংসদ পদ খারিজ হবে, কিন্তু বেসরকারি পদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু এটার সঙ্গে কোনো ব্যাপারে দোষী নন? একদমই তাই। এই জায়গাটাই দোষী কি দোষী নয়, এই জায়গাটাই খুব ক্রিটিক্যাল জাংচার হয়ে গেছে এবং ইডি যে খেলাটা খেলছে, ইডি যে স্টেপটা নিচ্ছে, সেটা এমনি নিচ্ছে না। এখন এই সরকারি পদে হলে সেটা লাভজনক পদ অসুবিধাজনক, আর বেসরকারি ক্ষেত্রে হলে কেন না? সরকারি পদের ক্ষেত্রে হচ্ছে যে আপনি সরকারের অংশ, আপনি একটা সরকারি পদ নিয়ে রেখেছেন, এখন এই সরকারের উপর আপনার যে প্রভাব, সেই প্রভাবটা খাটিয়ে আপনি কিন্তু এখান থেকে অনেক বৃহৎ লাভ করতে পারেন। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। বেসরকারি সংস্থার ক্ষেত্রে এরকম কোনো সুযোগ নেই। কিন্তু এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে যে জায়গাটা আঙুল তুলছে, এই যে ফ্রিজড যে সম্পত্তি অ্যাকাউন্ট, এখানে বলা হচ্ছে এখানে বিষ্ণুপুরের একটি জলের কোম্পানির কথা বলা হচ্ছে এবং যেটা প্রমাণটা সামনে আসছে, এই জলের কোম্পানির যে জলের বোতলগুলো আছে সেইটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই ব্যবহৃত হয়েছে সরকারি অনুষ্ঠানে। এখন এই সরকারি অনুষ্ঠান মানে যে দলটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করেন সেই দলটাই সরকার চালাচ্ছে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কোম্পানির সিইও হিসেবে এই কোম্পানির লাভ বাড়াতে সরকারি প্রভাব খাটিয়ে সরকারি অনুষ্ঠানে তার কোম্পানির জলের বোতল বেচা করিয়েছেন। অন্যরা কি টেন্ডার পেয়েছিল? কেন এই কোম্পানিটাকেই বেছে নেওয়া হলো? এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটাও কিন্তু তদন্তের আওতায় চলে আসবে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে খুব সুবিধাজনক জায়গায় এই মামলাটি রয়েছেন। কালকে অনেকেই আমাকে প্রশ্ন করছিলেন, আমাদের একজন খুব সিনিয়র ইউটিউবার, তিনি নাকি বলেছেন যে সম্পত্তির লিস্ট ইডি দিয়েছে সেখান থেকে এখনই উদ্বাহু হয়ে নৃত্য করার মতো কিছু নেই। তাহলে কি, এবং সেখান থেকে অনেকে প্রশ্ন করছেন যে ইডি যেটা করছে সেটা কি লোক দেখানো করছে? না, একদমই লোক দেখানো নয়। এই যে পয়েন্টগুলো রয়েছে, দেখুন, মেন লড়াইটা তো হবে গ্রেপ্তারির পরে, মেন লড়াইটা তো হবে যে তাকে জেলে রাখা হবে কি হবে না, সেই জায়গাটাই তো মেন লড়াইটা। সেইখানটায় কিন্তু ইডি আগাম যে জায়গাগুলো রয়েছে, যে ঘুঁটি সাজানো জায়গাগুলো রয়েছে, সেগুলো কিন্তু স্পষ্ট করে রেখে দিয়েছে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই লিপস অ্যান্ড বাউন্সের যোগ এবং সেটা ইডির প্রেস স্টেটমেন্টে আসা, সেটা কিন্তু খুব ক্রুশিয়াল হতে চলেছে এবং এই মামলায় যে কোনো দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাক পড়তে পারে জাস্টিস অমৃতা সিনহার এজলাসে এবং তার তো সম্পত্তির খতিয়ান ইতিমধ্যেই নেওয়া হয়েছে। যাই হোক, এই 4টি যে সংস্থাকে ডাকা হয়েছে, সেই 4টি সংস্থার কনসালটেন্সির যে ব্যাপারটা, সেইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। আবার আরেকটা তথ্য আসছে, যদিও সেটা সরকারিভাবে নয়। আপনাদের মনে থাকবে যে বেশ কিছুদিন আগে কলকাতার এক প্রথম শ্রেণীর দৈনিকে নিয়মিত তখন খবর আসছে যে বিদেশিনী, রাশিয়ান বান্ধবী, 15টা বান্ধবীর অ্যাকাউন্ট, এই ধরনের যে খবরগুলো, তো একটা সূত্র থেকে খবর আসছে যে ইডি কিন্তু কোর্টকে ওই রিপোর্টটাও দিয়ে দিয়েছে, যে অ্যাডিশনাল রিপোর্টটা জমা পড়েছে সেখানে কিন্তু এই অ্যাটাচমেন্টের পরিমাণটাও বিশাল এবং বিদেশে একটা
একটা বোধহয় সৌদি আরবে একটা ব্যাংক আছে, সেখানে 162 কোটি টাকার কাছাকাছি ফ্রিজ হয়েছে, বাকি 15টা অ্যাকাউন্টে 800 কোটি টাকার কাছাকাছি ফ্রিজ হয়েছে। এই যে ব্যাপারটা আছে, সেই ফ্রিজের ডিটেলটা কোন কোন অ্যাকাউন্টের কত টাকা, এইটা কিন্তু গত 2 মাস ধরে ইডি সন্তর্পণে করে দিয়েছেন। যারা ভাবছিলেন যে ভণ্ড ভাইপোর ঘাড় ধরে কেন তুলে নিয়ে যাওয়া হচ্ছে না ইডি, এই 2 মাস ধরে ঘুমোচ্ছে না, ঘুমোয়নি, তারা কিন্তু এই যে ফ্রিজিংয়ের ব্যাপারটা সেটা গত 2 মাস ধরে সন্তর্পণে করে গেছেন। ফলে ভণ্ড ভাইপোর মুখে খোঁচা খোঁচা দাড়ি বেরিয়ে গেছে, তার মুখ চোখ শুকিয়ে গেছে, এবং বিভিন্ন জায়গায় যে বিপ্লবের চিহ্নগুলো দেখানো হচ্ছিল, যেটা অ্যাকচুয়ালি এটাকে কভার আপ করার জন্য, সেটা কিন্তু ইডির সেই অ্যাক্টিভিটির জন্য। যাই হোক, আজকে শেষ পর্যন্ত জাস্টিস অমৃতা সিনহার এজলাসে কী হয়, ইডিকে কোন ইনস্ট্রাকশন আসে, বা এই কালীঘাটের কাকু নিয়ে কী সিদ্ধান্ত হয়, সেই সমস্ত কিছুই জানার চেষ্টা করব, আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করব। তবে যারা ভয় পাচ্ছিলেন যে এই লাইভ স্ট্রিমিং বন্ধ করে দেওয়া হলো, তার মানে কি গোপনে কিছু হচ্ছে, একদমই ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। এইটুকুনি বলতে পারি, কালকেই আমি ইঙ্গিত দিয়েছিলাম যে লাইভ স্ট্রিমিং বন্ধ হয়েছে মানে জেনে রাখবেন এটা একটা ভালো পজিটিভ কোনো স্টেপ। পজিটিভ স্টেপ মানে যারা এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা লড়তে চাইছেন, তাদের জন্য একটা কিন্তু ভালো পজিটিভ স্টেপ অবশ্যই হতে চলেছে। এবং সেখানে সেন্সিটিভিটির দিক থেকে, কারণ এগুলো বাইরে চলে এলে ওই ভণ্ড ভাইপের দল, তারা তো তুলকালাম করতে পারে, তারা অন্যরকম খেলার চেষ্টা করতে পারে, সেটা যাতে পুরোপুরি অফ হয়ে যায়, সেটার জন্যই কিন্তু কনফিডেন্সিয়ালিটি রক্ষার জন্যই কিন্তু এই লাইভ স্ট্রিমিং অফ করে দেওয়া হয়েছে। এর মধ্যে অন্য কোনো কারণ খুঁজতে যাবেন না। এবং ভণ্ড ভাইপো এবং কাকু তো যথেষ্ট বিপদে রয়েছে বললামই, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও কিন্তু টানাটানি করার যথেষ্ট জায়গা রয়েছে। ইডি কিন্তু তার ঘুঁটি সাজিয়ে রেখে দিয়েছে, সেটাই মোটামুটি এখন অবধি জানা যাচ্ছে। যাই হোক, আজকে জাস্টিস অমৃতা সিনহার এজলাসে কী হচ্ছে বা কী হতে পারে বলে আপনারা মনে করছেন, আপনাদের কি এক্সপেকটেশন রয়েছে, সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।